আমি হাল ছাড়বো এই চিন্তাটা করি নাই, ট্রাস্ট মি। এম্বাসিতে অ্যাকচুয়ালি আমি থার্ড টাইমে গিয়ে ভিসা পেয়েছি। ইটস সাউন্ডস লাইক টু মাচ উইয়ার্ড, বাট ইটস ট্রু। এন্ড মানে এইটাই হলো লাইফের ফ্যাক্ট। এন্ড ইটস অল অ্যাবাউট পেশেন্স এন্ড ফেইথ। ওভারঅল এই প্ল্যাটফর্মটা, এই টাইপের প্ল্যাটফর্ম গুলো আপনার কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করবে। যেমন আমি থার্ড টাইম, আমার যে কনফিডেন্সটা ছিল, ডেফিনেটলি ক্রেডিট গোস টু দিস টিম, টু ভাই। আহ, আহ, উনি আমার বরাবরই বলতে ভাই হয়ে যাবে, ভাই হয়ে যাবে, মানে লাইক একটা মেন্টর যেভাবে বলে যে ভাই লেগে থাকেন হয়ে যাবে। মানে আমি, আমার পেশেন্স তো ছিলই, বাট এই লোকটারে আমি পাইছি যে মানে পুশ করা, পিছন দিয়ে যে পুশ করা বলে না, এই ধাক্কাটা সে সবসময় দিছে, সবসময়। এবং আমি আমার কাছে লাইক মনে হয়েছে এটা রিলায়েবল প্ল্যাটফর্ম। এবং আসলে স্টুডেন্টের, এবং আমি দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের সব কিছু তার মুখস্থ। এটা আসলে যত্ন নিয়ে কাজ করার কারণেই মুখস্থ। হ্যাঁ, এবং নিজের থেকে থেকে মক টেস্ট গুলো নিচ্ছে। আমার নিজেরই সে 3 বার মক টেস্ট নিচ্ছে। আমার সাথে তার কোনো দেনা পাওনা নেই, লেনদেন নেই, কিছুই নাই। বাট হি ট্রাইড হিজ বেস্ট। বাকিটা তো আমার চোখ দিয়ে ছিল, আমি গিয়ে করে আসছি। বাট কোনো কিছুই নাই, বা এই বেচারা আমার ধাক্কায় গেছে। হম এইটা কয়জন কার জন্য করে? খুবই হেল্পফুল। যেমন আমি, আমার কাছে এরকম অনেক কোশ্চেন এই প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে, যে কোশ্চেন গুলা আসলে আমি আমি জানতামই না আমি আসলে কি অ্যান্সার দিব। থার্ড টাইম যখন আমি গেছি, আমার কোশ্চেনের বন্যায় ভাষায় ফেলছে, এত কোশ্চেন করছে। মেক্সিকান চেহারার একটা মেয়ে মহিলা ছিল। সে আমাদের ফার্স্ট I-20 দেখেই বলছে, কংগ্রেচুলেশন, ইউ আর ফুল ফান্ডেড। এরপর বললো যে কিভাবে ফান্ড ম্যানেজ করলাম। তো আমি থার্ড টাইম, লাইক, আমি ড্যাম কেয়ার সিচুয়েশন আমার যে অবস্থাটা। যেমন আগের 2 বার আমি একবারে অফিসের শার্ট প্যান্ট পরে গেছি, এবার আমি একবারে টি শার্ট পরে গেছি, হোয়াট এভার। তো আমি একবারে থরলি বলছি যে এই ঘটনা, এই এই স্টোরি সিন্স 2024। এরপর বললো যে আচ্ছা, তুমি তো দেখতে তুমি লাস্ট কয়েক মাসে কয়েকবার আসো, কি ঘটনা? এই কোশ্চেন আমার করছে, হোয়াট হ্যাপেন্ড দ্যাট টাইম। একজন বয়স্ক মহিলা, ইউএস লোকাল ওমেন, আমার ফার্স্ট কোশ্চেনই করলো, আপনার বয়স কত? আমি এই কোশ্চেনটা শোনার পর জাস্ট বলে না, প্রথম বলে বোল্ড হয়ে যাওয়া, আমি আউট অফ অর্ডার হয়ে গেছি যে এইটা আবার কোন ধরনের কোশ্চেন। সেকেন্ড টাইম আমারে বললো যে তোমার তো কোনো রিমার্কেবল চেঞ্জ নাই, সো উই ক্যান্ট ইস্যু ইউর ভিসা। আজকের এখানে জয়েন করার উদ্দেশ্যই হলো এটা বলা, আপনারা যারা শুনতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, যদি অ্যাডামেন্ট হয়ে থাকেন, আউটসাইড আন। ট্রাস্ট মি, আমি এক্সাম্পল, আমি 3 বার থার্ড টাইমে গিয়ে ভিসা পাইছি। কফি ভাই। হ্যাঁ ভাইয়া, আমি আছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সো আপনাদের সামনে আমরা তৃতীয় বিষয় এক্সপিরিয়েন্স নিয়ে আসছি আমাদের অভিজ্ঞ। সো কেমন লাগছে ভিসা পেয়ে ভাই? আসসালামু আলাইকুম। একটু লাউডলি বলুন ভাই। হ্যালো, একটু 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 কয়েকটা সেকেন্ড। আমার পিচিটা চলে আসছে একটু, হ্যাঁ একটু। ওকে, নো ইস্যুস। সো আপনারা যারা প্রথমবার রিফ্রেশড হয়েছেন, শুনতে পাচ্ছেন বা পরবর্তীতে শুনবেন, সো তাদের উদ্দেশ্যে বলি, জাকিয়া কিন্তু সেকেন্ড টাইমে ভিসা পেয়েছে। আমাদের যিনি এখন ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আমাদের অভিক ভাই, তার এক্সপিরিয়েন্সটা শুনুন, আশা করি ইন্সপায়ার হবে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দেশেই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার প্রোফাইলটা যদি একটু বলতেন, আপনি কতবার ইউএস এমবাসিতে গিয়েছেন? আচ্ছা, আমি সবাইকে প্রথমেই সালাম জানাচ্ছি, যারা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, হোপফুলি সবাই ভালো আছেন। আমার অ্যাকচুয়ালি, যদি আমি একাডেমিক প্রোফাইল বলি, আমি ফার্মাসিস্ট বাই প্রফেশন। আমি আমার ব্যাচেলর ফার্মাসিউটিক্যাল সায়েন্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, ফলোড বাই এম ফার্মো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমি অ্যাকচুয়ালি 2 বার আইএলটিএস দিয়েছি। এর মধ্যে প্রথমবার স্কোর ওয়াজ 7 and followed by second time score was 6.5. আর আমার একটা রিসার্চ পেপার ছিল। এই আমার ছোট্ট প্রোফাইল। আর এমবাসিতে অ্যাকচুয়ালি আমি থার্ড টাইমে গিয়ে ভিসা পাইছি। ইটস সাউন্ডস লাইক টু মাচ উইয়ার্ড, বাট ইটস ট্রু। এন্ড মানে এইটাই হলো লাইফের ফ্যাক্ট। এন্ড ইটস অল অ্যাবাউট পেশেন্স এন্ড ফেইথ। কেমন হতো যদি প্রথমবার রিফ্রেশড করে হাল ছেড়ে দিতেন? আমি হাল ছাড়বো এই চিন্তাটা করি নাই, ট্রাস্ট মি। আমি হাল ছাড়বো এইটা কোনোভাবেই চিন্তা করি নাই। আচ্ছা ঠিক আছে, আরেকবার চেষ্টা করি, দ্বিতীয়বার সে দাঁড়ায়।
সো দ্বিতীয়বার রিফিউজ হবে, অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি হাল ছাড়েননি। অ্যাকচুয়ালি আমার জার্নিটা ছিল এরকম, লাইক শুভ ভাই হয়তো আপনার সাথে শেয়ার করা হয় নাই। আর প্রথমেই আমি সবকিছু বলার আগে একটু বলতে চাই, আই এম টু মাচ গ্রেটফুল টু ইউ, ডেফিনেটলি টু মাচ গ্রেটফুল। সেটাও আমি এক্সপ্লেন করব। আহ, আমার জার্নিটা অ্যাকচুয়ালি অলমোস্ট 2019 থেকে শুরু হয়। তো শুরু হয়ে আমি প্রথম আইএলটিএস দেই, এরপর আই ওয়াজ প্রিপেয়ারিং মাইসেলফ। এর মধ্যে আমার আব্বা ক্যান্সারে এফেক্টেড হয়, তারে নিয়ে প্রায় 2 বছর দৌড়াদৌড়ি, ওইটার একটা পজ ডাউন। অ্যাপার্ট ফ্রম দ্যাট করোনার একটা ইস্যু ছিল। এরপর আব্বা পাঁচটা হওয়ার পরে, আচ্ছা ক্লিয়ারলি শোনা যাচ্ছে জি তো? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমি আবার নতুন ভাবে শুরু করি। ওই শুরুটায় আমার একটু সময় লাগছে, 1-1.5 বছরের মতো সময় লাগছে। এরপর নিজেকে আবার প্রিপেয়ার করে আবার আইএলটিএস দেই, সবকিছু ঠিকঠাক মতো প্রিপেয়ার করে। আর অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশন প্রসেস গুলা এইটা আমি বসে বসে নিজেই করতাম, এটা কারো আসলে হেল্প নেওয়া হয় নাই। কারণ অ্যাজ উই অল নো, এটা খুব একটা ডিফিকাল্ট টাস্ক না ফর ইউএসএ। তো আমি সেন্ট্রালি 2টা ফলে অ্যাপ্লাই করছি, সবগুলো সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করা। বাট আমি দেখা গেছে টাকা পয়সা খরচ করে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ 3টায় হয়ে যাইতো, 2টায় 3টায় হয়েছে 2 বছর 2বার ফলেই। কিন্তু দেখা গেছে ওইগুলো একবারে পার্শিয়াল, সামান্য একটু স্কলারশিপ থাকতো বা ফান্ডিং থাকতো। বাট আমার এইটা একটা খুব ধারণা ছিল অ্যাকচুয়ালি, অ্যাসিস্ট্যান্টশিপ অথবা ফুল ফান্ডেড না হইলে খামাখা এমবাসিতে যাওয়া, এটা মানে এটা আমার পার্সোনাল একটা অ্যাজাম্পশন ছিল যে এটা কতটুকু যৌক্তিক। আবার হাজারো এক্সাম্পল আছে যে ফুল ফান্ডেড না, পার্শিয়ালি স্কলারশিপ পাওয়া, ইভেন তো অনেক বড় ডেফিসিট তাও ভিসা পাওয়া গেছে। It's all about how you represent yourself in front of visa officer. Definitely, ওই মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট। And this platform is such a brilliant platform. They will help you how to face all the odds and tricky questions and the discussions with visa officer. Definitely. তো আমি যখন সেন্ট্রালি অ্যাপ্লাই করে দেখতাম যে কাজ হচ্ছে না, শুধু অ্যাডমিশনই হচ্ছে, এরপর আই ওয়াজ সার্চিং ফর প্রফেসর। ঠিক আছে, জানি না এই শেয়ারিংটাও ইরিলেভেন্ট কিনা, বাট আমি বলতেছি অ্যাকচুয়ালি আমার জার্নি। জি তো জি। মানে এইটা বলার উদ্দেশ্য হলো পেশেন্স ধরে রাখা, যেটারে বলে অল অ্যাবাউট পেশেন্স। আমি চাকরি করি, আমার চাকরির বয়স মোর দেন 13 ইয়ার্স, একটু অলমোস্ট ক্লোজ টু 13 ইয়ার্স। মাউথ স্পিকারটা একটু কাছে নেবেন ভাইয়া, একটু সরে যাচ্ছে, মাউথ স্পিকারটা একটু কাছে নিয়ে বলবেন। হ্যালো, হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, আমি এত কথা বলার উদ্দেশ্য হইলো অ্যাকচুয়ালি যে আমার পেশেন্সটা, যেটা আপনাদের কাছেও এক্সপেক্ট করতেছি, আপনারা এটা ধরে রাখবেন। যেমন আমার চাকরির বয়স অলমোস্ট ক্লোজ টু 13 ইয়ার্স। আমি 4 তারিখে রিজাইন করছি। ইট ওয়াজ আ ইমোশনাল টাস্ক, আমার কলম হাত কাঁপতেছিল। আমি 2টা অর্গানাইজেশনে কাজ করছি, বোথ ওয়ার ব্রিলিয়েন্ট অর্গানাইজেশন, গ্লো ফার্মাসিউটিক্যালস এন্ড ফলোড বাই ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস। They are brilliant pharmaceutical manufacturer in the country. তো আমি এই অফিসে বৈশা বৈশা মানে লাইক অফিসের কাজের ফাঁকে প্রতি রাতে আমি অন্তত একটা প্রফেসরের মেইল করতাম। তো আমি লাস্ট 2 বছরে, 2 বছর, হ্যাঁ অলমোস্ট 2 বছর 2-3 মাসে আমি মোর দেন 500 প্রফেসরের মেইল করছি। আর এই একটা মেইল করতে মিনিমাম আপনার 2-4-5 ঘন্টা ওই প্রফেসর সম্পর্কে স্টাডি তো করতেই হয়। তো আমি এগুলা রাতে বসে বসে করতাম। ইভেন দো মানে আমার ওয়াইফ যখন হসপিটালে, কালকে ডেলিভারি হবে, আমি ওই রাতেও একটা প্রফেসরের মেইল করছি। এইগুলা বলার উদ্দেশ্য হইলো অ্যাকচুয়ালি পেশেন্স, ইটস অল অ্যাবাউট পেশেন্স। এরপর এই মোর দেন 500 প্রফেসরের মেইল করার পর মানে 2টা আমি পজিটিভ রেসপন্স পাই, 2টা। এর মধ্যে রাইট এট দিস মোমেন্ট আমি যে অ্যাডভাইজারের ল্যাবে যাব, সে আমার 24 সালের মার্চ মাসে বলছিল, মার্চ 24 আমাকে ফার্স্ট ইন্টারভিউ নিল, নিয়ে গিয়ে তারপর বললো যে আমার ল্যাবে স্পেস খালি নাই, বাট তোমাকে ভালো লাগছে, তুমি ডিসেম্বরে যদি পসিবল হয় কারোর সাথে এঙ্গেজ না হও আমার যোগাযোগ করবা।
তো আমি একটু রাগই হয়েছিলাম, মন খারাপ, লাইফে ফার্স্ট টাইম একটা প্রফেসর পজিটিভ রিপ্লাই দিল, এন্ড দ্য কনভারসেশন ওয়াজ টু গুড, এন্ড একাডেমিক যা যা আস করছিল, ইট ওয়াজ আপ টু দ্য মার্ক, দ্য ডিসকাশন ওয়াজ আপ টু দ্য মার্ক। তো সে আমারে বললো ডিসেম্বর, কই মার্চ আর কই ডিসেম্বর। তো এরপর আমি অ্যাকচুয়ালি হাল ছাড়ি নাই, আমি ইউএস ক্যালেন্ডার বের করলাম, বের করে ইউএস এর ন্যাশনাল ডে, স্পেশাল ডে, এইগুলা অ্যাডভাইসার মেইল করতাম, উইশ করতাম, জাস্ট এক দুই কথায় উইশ করতাম। তো ডিসেম্বরের 1 তারিখ আমি তারে মেইল করলাম, মেইল করার সাথে সাথেই সে পরের দিনই রিপ্লাই দিল, আমার এসওপি কারেকশন করলো, এভরিথিং। ইট ওয়াজ আ ড্রিম জার্নি। আমি আসলে এক্সপেক্টই করি নাই সে মেইল করবে, মানে মেইলের রিপ্লাই দিবে। তারপর আমি ডিসেম্বরের লাস্টে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ফেব্রুয়ারিতে আমি I-20 পাই, and it was অ্যাসিস্ট্যান্টশিপ, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, এবং আমার $32,000 ছিল 9 মান্থের এক্সপেন্স। সেইখান থেকে $8,000 ডিফিসিট ছিল, আর বাকিটাই ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েই কাভার করবে। ইভেন দো আপনার যে আহ, যেটারে বলে সামারে একটা ফান্ডিং ছিল $7,000। তো এরপর আই প্রিপেয়ার্ড মাইসেলফ টু গো টু এম্বাসি, যে না এখন অ্যাসিস্ট্যান্টশিপ আছে, ডেফিসিটের ইয়েটাও অ্যামাউন্টটাও ভেরি লো, আর আমার কাজিন ওরা যারা গেছে, $8-10,000 পর্যন্ত এই ধরনের কোনো কোশ্চেনই করতো না অ্যাকচুয়ালি। সো আই ওয়াজ কনফিডেন্ট এনাফ। এরপর আমি এপ্রিলের 7 তারিখে এম্বাসি ফেস করি, অ্যান্ড মানে ওভারঅল আমি ওইটা ছিল অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্ট আমার, কিন্তু ওইখানে যে কোশ্চেন গুলা করলো, মানে এইগুলা আমার কাছে এমন ডিসকমফোর্ট একটা সিচুয়েশন তৈরি করলো যে মানে, এবং আমি হয়ে গেলাম। এই এরপর শুভ ভাই জানে কোশ্চেন গুলা কোন টাইপের উইয়ার্ড কোশ্চেন ছিল। আবার অ্যাপেয়ার করি, কারণ ওই অ্যাসিস্ট্যান্টশিপ থাকার কারণে মোটামুটি আমি ইয়ার করলে দেখছি আল্লাহর অশেষ মেহরবানি হয়ে গেছে। সেকেন্ড টাইমও আমার ইয়ার অ্যাকসেপ্ট হয়েছে, এভরিথিং। বাট সেকেন্ড টাইম আমার বললো যে তোমার তো কোনো রিমার্কেবল চেঞ্জ নাই, সো উই কান্ট ইস্যু ইউর ভিসা। এরপর সেকেন্ড টাইম আমি রিফিউজ করলাম, ইট ওয়াজ ইন মে। বাট আমি এই কোশ্চেনের অ্যান্সারে আসি, আমি ধৈর্য হারা হই না এই কারণে, কারণ আমার জার্নিটা অনেক লং, অনেক লং। আমি আসলে মানে ওই শব্দটাই আমার মাথায় আসে নাই যে আমি কুইট করব, কোনোভাবেই আমার মাথায় আসে নাই যে কুইট করার কিছু নাই। আমার অগাস্টের 21 তারিখে আমার ওরিয়েন্টেশন। তো আমি অগাস্টের 10-12 তারিখ ভিসার ডেট পাইলেও আমি এম্বাসি যাব। বাট মানে এইটা আমার কমিটমেন্ট, এইটা নিজের কাছে নিজের কমিটমেন্ট, ঠিক আছে? এমন না যে আমি দেশে ভালো নাই, কিছু নাই, ঠিক আছে, আমি ডুইং এ ক্লাস জব। বাট আমার কাছে মনে হয়েছে আমি পারবো না কেন, না পারার কোনো কারণ নাই। আর আমার প্রোফাইল ভালো, আমার অ্যাসিস্ট্যান্টশিপ দেয়া, বাট এমবাসি এরকম করতেছে, এইটা আমার কাছে যথেষ্ট মানে, মানে আমি এটা পজিটিভলি নিতে পারি নাই। আর এইটার মানেই হলো আমি হাল ছাড়ি নাই। এরপর যেটা করলাম, আমি ইউনিভার্সিটিতে মেইল করলাম, আমার অ্যাডভাইজারে রিকোয়েস্ট করলাম যে এমবাসি এইভাবে ভিসা দিচ্ছে না এই কারণে। বাট ওরা মানতেই পারতেছে না এই সিচুয়েশন। আমারে বলতেছে যে ব্যাংক স্টেটমেন্ট দেখাই নাই, এইটা সেইটা বিভিন্ন কিছু বলতেছে। তো আমি ওদের বুঝাইতে কষ্ট হইতেছে যে ব্যাংক স্টেটমেন্ট এগুলো কিছু দেখে না, ঢাকার ইউএস এম্বাসি এগুলো কিছু দেখে না। ইভেন তো মাঝখানে একটা ভিসা পজ গেল অলমোস্ট 1 মাসের। এরপর আমি অনেক রিকোয়েস্ট করায় আমার অ্যাডভাইজার অ্যাকচুয়ালি আমার বললো যে ঠিক আছে, আমি ডিপার্টমেন্ট চেয়ারের সাথে তোমার মিটিং অ্যারেঞ্জ করতেছি, ইফ ইউ ক্যান কনভিন্স হিম দেন কিছু একটা হইতে পারে, বাট আই এম নট শিওর। তারপর আমরা আরেকটা ইন্টারভিউ হইলো, কথা বললাম। তারপর আমি অ্যাকচুয়ালি এর মাঝখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা না বললেই নয়, যে যার ধর্মের আছেন, আপনার পেশেন্স ডেফিনেটলি আপনার জন্য একটা বিগ ওয়েপন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে সৃষ্টিকর্তার কাছে চাওয়া, খুব করে চাওয়া যে আমার যদি এখানে রিজিক থাকে সেটা সহজ করে দেন। সেটা আপনি যে ধর্মেরই হন, যে আমার যদি রিজিক ওইখানে থাকে সেখানে আমি যাবই, সেটা যেভাবে হয়।
আর সৃষ্টিকর্তার কাছে চাওয়া হইলো যে আল্লাহ তাআলা যেন এটা সহজ করে দেয়, এই। আর আমার ধৈর্য, এইটার রেজাল্ট যেন পজিটিভ হয়, এর বাইরে তো আমাদের চাওয়ার কিছু নাই। তো সারপ্রাইজিংলি আল্লাহর অশেষ মেহেরবানি, ডিপার্টমেন্ট চেয়ার ইন্টারভিউ শেষেই দেখলাম আমার সিসি দিয়ে একটা মেইল করছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে, বললো যে ওর এইটুকু আমাদের মানে যেটারে বলে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের থ্রুতে কভার করে দাও। কারণ ফেব্রুয়ারিতে যখন আমার I-20 ইস্যু করছে, সেই সময় ডিপার্টমেন্ট কি ওই রকম ফান্ডিং পাবে সেইটা তারা অ্যাসিওর ছিল না। ইমেইলে এইভাবেই লেখা, এটা বললো জুনে আমরা ভালো একটা ফান্ড পাইছি, তো তোমার এইটা আমরা কভার করে দেবো। বাস, সপ্তাহখানের মধ্যে নতুন I-20 ইস্যু হইলো উইথ ফুল ফান্ডেড গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ সহ। এরপর আমি আবার ইয়ার রিকোয়েস্টের জন্য আবার চিঠি চাইলাম। সেই চিঠি দিয়ে আমি আপনার জুনের 24 বা 25 তারিখ আমি ইয়ার রিকোয়েস্ট করলাম। ইয়ার রিকোয়েস্ট করে দেখলাম যে অ্যাভেলেবল ডেট আছে হলো 8 তারিখে জুলাইয়ের। তো তারপর আমি ওই জুলাইয়ের 8 তারিখের ডেটটা নিয়ে ফেলছি। নিয়ে ফেলার পরে আবার আরেকদিন চেঞ্জ করে ওটা 7 তারিখে করছি। এই হলো ওভারঅল জার্নি। 7 তারিখে আমার ইন্টারভিউ হয়। এরপর তারা তো মানে ডিনাই করে নাই, 221G স্লিপ দিল, দিয়ে বললো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো সব ওপেন রাখতে, মানে পাবলিক করে রাখতে। আর জুলাইয়ের 21 তারিখ মেইল আসলো পাসপোর্ট সাবমিশনের জন্য DFS এ। এরপর অ্যানাদার মেইল আসলো জুলাইয়ের 27 বোধহয়, মানে 27 বা 28। হম, মানে কোনো একটা বুধবার। তারপরে আমি 29 গিয়ে পাসপোর্ট তুললাম আর কি। এই এই হলো ওভারঅল আমার এক্সপেরিয়েন্স। আর কোশ্চেন অ্যান্সার গুলা কি ছিল সেইটা জানি না, আপনাদের শোনার সময় আছে কিনা, এই। যে কি কি কোশ্চেন করেছিল বলেন শুনুক সবাই। এমবাসিতে কি কি প্রশ্ন করেছিল আপনাকে? আচ্ছা, আমার প্রথম যখন এপ্রিলের 7 তারিখে আমার ইন্টারভিউটা হয়, আমি দেখতেছি সামনে দুইজনের রিজেক্ট করছে। মানে আমি বললাম না, আমি ফার্স্টের সময় খুব ওভার কনফিডেন্ট ছিলাম। তো আমারে দেখলো আহ, একজন বয়স্ক মহিলা, US লোকাল ওয়েমেন। আমার ফার্স্ট কোশ্চেনই করলো, আপনার বয়স কত? আমি এই কোশ্চেনটা শোনার পর জাস্ট বলে না, প্রথম বলে বোল্ড হয়ে যাওয়া, আমি আউট অফ অর্ডার হয়ে গেছি যে এইটা আবার কোন ধরনের কোশ্চেন। যে আমার DSL লেখা, সব লেখা আপনি তো দেখতেছেন, এইটা কোনো কোশ্চেন? আমি মানে ব্যাপারটা এরকম না, আমি আমার বয়স জানি না, বাট আমি মানে এইটা কি কোশ্চেন করলো। তারপর বয়স বললাম, বয়স বলার পরে বলতেছে কি করি, তো অর্গানাইজেশনের নাম বললাম, কতদিন ধরে আছি সেটা বললাম। বলার পর বলতেছে যে ম্যারিড কিনা, হ্যাঁ ম্যারিড। বাচ্চা কাচ্চা আছে কিনা, হ্যাঁ আমার ডটার আছে, এই। এরপর ও কি জানি ও এরপর বললো যে কত বছর ধরে জব করতেছি, এই। এটা জিজ্ঞেস করার পরেই আমারে বললো যে এই ডেফিসিটটা কিভাবে হ্যান্ডেল করবা। তখন আমি বললাম যে আমার অলমোস্ট ক্লোজ টু 13 years জব এক্সপিরিয়েন্স, আই হ্যাভ আ সাফিসিয়েন্ট ডিপোজিট ইন মাই অ্যাকাউন্ট। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার সামার ফান্ডিং আছে $7,000। বলার সাথে সাথে বললো উই ক্যান্ট ইস্যু ইউর ভিসা। মানে আই ওয়াজ জাস্ট, ওই মুহূর্তে মনে হইতেছে যে আমি নাই। তো আমার কাছে, আমি বুঝতেই পারতেছিলাম আসলে ভুলটা করছি কোথায়। যে আমি সামার ফান্ড বলে ভুল করছি, না আমি সেলফ ফান্ডে আমার টাকা আছে এইটা বলে ভুল করছি, ফ্যামিলি ফান্ড না বইলা। মানে আহ, যেটারে বলে আমি আসলে, আমার কাছে কোনো অ্যান্সার নাই যে আসলে কি অ্যান্সার দেওয়া উচিত ছিল। তো এর পর যেটা শুভ ভাইয়ের সাথে আমার পরিচয়, তা ওয়ে আমার একটা কলিগের 25শে জুন ইন্টারভিউ ছিল, জুনের 25 তারিখ। সে আমার ফ্লোরেই বসে, হি ইজ ফার্মাসিস্ট অ্যাজ ওয়েল। তো তো সে দেখলাম আমার কাছে আইসা খোঁচাখুচি করতেছে কেমনে কি এখানে ওখানে। তারপর তার কাছে শুনলাম যে শুভ ভাইয়ের কথা, যে বলতেছে যে এইখানে লালমাটিয়াতে আমাদের অফিসের পিছনেই একটা বাসা আছে, এইখানে একটা এজেন্সি আছে, আমি যাব, তুমি যাবা কি? তো আমার তো ততদিনে এই অবস্থা। তা আমি আমার I-20 প্রিন্ট আউট করে আমি গেলাম ওনার সাথে, যে আসলে আমার ভুলটা হয়েছে কোথায় এইটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম।
তারপর শুভ ভাইও দেখা বেশ অবাক হইলো যে এইটা একটা মানে রেয়ার কেস, অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া একটা লোক এইভাবে রিফিউজড হইলো। আহ, সেও I-20 দেখলো, এরপর সে আমারে কিছু অ্যান্সার মেক করতে হেল্প করলো। এরপর এইখানে এই আপনাদের এই প্ল্যাটফর্মে আমি জয়েন হইলাম একবারে। এইখানে আমি মেবি ওই যে একটা আপু আছে ঐশী, আমি মনে হয় বলি নাই। তো ওই আপু ছিল। তারপর শুভ ভাই আমার এরকম অনলাইনে অনেকগুলো মক টেস্ট দিল, নিয়ে টিয়ে মোটামুটি আমার কাছে, এরপর আমার কাছে মনে হইলো যে আমার যেটা সাজেশন যে আপনারা এইখানে কেন আসবেন, মানে এই অর্গানাইজেশন না, মানে এই কনভারসেশনটা আসলে ইম্পর্টেন্ট কেন, সেইটা আসলে আমি এইখানে এই মক টেস্টটা না দেওয়ার আগ পর্যন্ত আমি ফিল করি নাই যে আসলে দরকার আছে। কারণ একটা জিনিস কি, আমি গত বছরের হিসাব করে দেখলাম যে এই বছর থেকে দে আর টু মাচ ট্রিকি। আমার খালাতো ভাই $7,000 ডেফিসিট নিয়ে গেছে, অ্যালাবামাতে আছে। ওরে এই রিলেটেড একটা কোশ্চেনই করে নাই যে তোমার $7,000 কি হবে। এইটা গত বছর ফলে, তার এক বছর আগে আমার আরো একটা খালাতো ভাই গেছে, হিউস্টনে আছে। হুম তার ফ্যামিলি সহ আপনার $9,000 সামথিং ডেফিসিট ছিল। এই টাকার রিলেটেড কোশ্চেনই করে নাই। আর এখন আমার কাছে মনে হইতেছে এভরি সেকেন্ড ইজ ট্রিকি, বাট তারপরও জড়তা কাটানোর জন্য আর ওভারঅল ওই যে কনফিডেন্ট থাকা, যেটা মানে অনেক ছেলে মেয়ে আছে যাদের মানে ফ্যামিলি ফান্ড, কোনো অ্যাসিস্ট্যান্টশিপ নাই, কিছু নাই, ফুললি ফ্যামিলি পে করবে, তাদের কি ভিসা হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। হ্যাঁ, তারা হয় মানে ওইটা একটা উপরওয়ালার ব্লেসিংস যে পার হয়ে আসতেছে, অথবা লাইক ওই যে কোশ্চেনই করে নাই, অথবা সেলফ কনফিডেন্ট ছিল, অথবা এরকম একটা প্ল্যাটফর্মে আসছে, তারা হেল্প করছে। ট্রাস্ট মি, আমি আমার থার্ড ইন্টারভিউতে আমার যে কনফিডেন্স লেভেল ছিল, ইভেন সেকেন্ডটাতেও যে ছিল, সেকেন্ডটাতেও আমার এই প্ল্যাটফর্মটা আমার কাজে লাগছে। কারণ এই কনভারসেশনটা আপনার আই ওপেন একটা কনভারসেশন, যে কি হইতে পারে কি না হইতে পারে। যেমন সেকেন্ড ইন্টারভিউতে আমার জাস্ট কোশ্চেন করলো কোন অর্গানাইজেশনে কাজ করি, তো আমি বললাম ইউনিমেড ইউনি হেলথে। এরপর বললো যে এই টাকা কে দিবে। তা আমি আবার এইখানে যে কনভারসেশনের থ্রুতে যে কোশ্চেন মেক করছি, সেই কোশ্চেনের অ্যান্সার গুলা দিছি। দেওয়ার পর আমারে জাস্ট বললো যে ইউ ডিডন্ট মেক এনি সাবস্টেন্সিয়াল চেঞ্জ, রিমার্কেবল চেঞ্জ, এইটা বললেই আবার রিফিউজ করে দেবে। তো আমি তখন বুঝতে পারছি যে আমার I-20 চেঞ্জ আনতেই হবে, এর বাইরে কোনো উপায় নাই। হোয়াট এভার, যেটা বলতেছিলাম, এই কনভারসেশনটা আসলে আপনাদের আই ওপেনিং, আপনার মামলিং এর যে ইস্যু, জড়তার যে ইস্যু, সেইটা, এবং যে ট্রিকি রাইট এট দিস মোমেন্ট যে ট্রিকি ম্যাটার গুলা, এই ট্রিকি ম্যাটার গুলা বেশ মানে হেল্পফুল, খুবই হেল্পফুল। যেমন আমি, আমার কাছে এরকম অনেক কোশ্চেন এই প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে, যেই কোশ্চেন গুলা আসলে আমি আমি জানতামই না আমি আসলে কি অ্যান্সার দিব। থার্ড টাইম যখন আমি গেছি, আমার এক কোশ্চেনের বন্যায় ভাসায় ফেলছে, এত কোশ্চেন করছে। মেক্সিকান চেহারার একটা মেয়ে মহিলা ছিল, সে আমার ফার্স্ট I-20 দেখেই বলতেছে কংগ্রেচুলেশন, ইউ আর ফুল ফান্ডেড। এরপর বলল যে কিভাবে ফান্ড ম্যানেজ করলাম। তো আমি থার্ড টাইম লাইক আমি ড্যাম কেয়ার সিচুয়েশন, আমার যে অবস্থাটা, যেমন আগের দুইবার আমি একবারে অফিসের শার্ট প্যান্ট পরে গেছি, এবার আমি একবারে টি শার্ট পরে গেছি, হোয়াট এভার। তো আমি একবারে থরলি বলছি এই এই ঘটনা, এই এই স্টোরি সিন্স 2024। এরপর বললো যে আচ্ছা তুমি তো দেখতেছি লাস্ট কয়েক মাসে কয়েকবার আসতো, কি ঘটনা, এই কোশ্চেনও আমারে করছে, হোয়াট হ্যাপেন্ড দ্যাট টাইম। তখন আমি বললাম আমি তো জানি না আমার কি জন্য রিফিউজ করা হয়েছে, বাট আই ফেল্ট লাইক যে আমার ওই ডেফিসিটটা মেবি অ্যারাইজ সাম ইস্যুস। But after having the discussion with my advisor as well as department chair, they agreed to increase my fund, and the rest of the things are reflecting on my I-20, which is in your hand. তো এরপর স্পেসিফিক ভাবে আমার কোশ্চেন করলো তোমার ওয়াইফ আর মেয়ের কি হবে, সেগুলোর অ্যান্সার দিলাম। এরপর বললো ফিউচার প্ল্যান কি। ওইখানে
রিসার্চে কি কাজ করবা, মানে লটস অফ কোশ্চেন্স। এইখানে আমি বুঝতে পারছি যে তার দুইটা কলিগ আমার রিজেক্ট করছে। সো ওনার কোনো একটা গ্রাউন্ড দরকার, হয় যে গ্রাউন্ডে আমার আটকাবে, লাইক তার কলিগদের সাথেই সে সহমত পোষণ করবে, অথবা শি ওয়াজ সার্চিং সাম স্পেসিফিক গ্রাউন্ড, যে গ্রাউন্ডে সে ইয়েস বলবে। সো আই ওয়াজ টু মাচ অ্যাডামেন্ট। এরপর আর ওই ফিনান্সিয়াল ইস্যু তো আর ওইখানে ছিল না, যেহেতু এটা ফুল ফান্ডেড। এরপর সে রিসেন্ট টাইমে কংগ্রেচুলেশন স্লিপ অলমোস্ট দিচ্ছে না, এরপর সে 221G স্লিপটা দিল, দিয়ে তারপর বললো যে ওয়েট ফর দ্য ইমেল, এরপর পাসপোর্ট ডিপোজিট করবা। তো আমি বললাম যে সময় তো অনেক কম, আজকে জুলাই 7, আমার 21 তারিখ ওরিয়েন্টেশন। তো বললো যে দ্যাটস আওয়ার গোল, টু কমপ্লিট ইট উইদিন লেজার টাইম। এই তো ওভারঅল এই প্ল্যাটফর্মটা বা এই টাইপের প্ল্যাটফর্ম গুলো আপনাদের কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করবে। যেমন আমি থার্ড টাইম, আমার যে কনফিডেন্সটা ছিল, ডেফিনেটলি ক্রেডিট গোস টু দিস টিম, শুভ ভাই। আর আর উনি আমারে বরাবরই বলছে ভাই হয়ে যাবে, ভাই হয়ে যাবে, মানে লাইক একটা মেন্টর যেভাবে বলে যে ভাই লেগে থাকেন হয়ে যাবে। মানে আমি, আমার পেশেন্স তো ছিলই, বাট এই লোকটারে আমি পাইছি যে মানে পুশ করা, পিছন দিয়ে যে পুশ করা বলে না, এই ধাক্কাটা সে সবসময় দিছে, সবসময়। এবং আমি আমার কাছে লাইক মনে হয়েছে এটা রিলায়েবল প্ল্যাটফর্ম। এবং আসলে স্টুডেন্টের, এবং আমি দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের সবকিছু তার মুখস্থ। এটা আসলে যত্ন নিয়ে কাজ করার কারণেই মুখস্থ হয়। হ্যাঁ, এবং নিজের থেকে থেকে মক টেস্ট গুলো নিচ্ছে। আমার নিজেরই সে 3বার মক টেস্ট নিচ্ছে। হম আমার সাথে তার কোনো দেনা পাওনা নাই, লেনদেন নাই, কিছুই নাই, বাট হি ট্রাইড হিজ বেস্ট। বাকিটা তো আমার তকদিরে ছিল, আমি গিয়ে করে আসছি, বাট কোনো কিছুই নাই, বা এই বেচারা আমারে ধাক্কায় গেছে। হম এইটা কয়জন কার জন্য করে? তো ওভারঅল, টু কনক্লুড, আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আহ, ওই গোলে বা ওইখানে যাওয়ার ইচ্ছা থাকে, কিপ পেশেন্স, ট্রাস্ট মি, কিপ পেশেন্স। আর সৃষ্টিকর্তারে বারবার মনে করা যে আমার যদি ওইখানে ভালো থাকে, আমার রিজিক ওইখানে থাকে, তাহলে আল্লাহ এটা সহজ করে দেন। ওইখানে গেলে যে আমি একবারে হেন হয়ে যাব তেন হয়ে যাব, সেইটা না। But আমার রিজিক থাকলে, আমি কষ্ট করতেছি, আমি একটা গুড রেজাল্ট চাইতেছি, দ্যাটস ইট। লেগে থাকা ইম্পর্টেন্ট। এটা এমন না যে এইখানে লেগে থাকলে আপনার ঘর বাড়ি ছাড়া হয়ে যাচ্ছেন, কিছু হয়ে যাচ্ছেন, আই ডোন্ট থিঙ্ক সো। আমি সবকিছু চালাই গেছি, আমার ঘর সংসার, আমার প্যারেন্টস, আমার ওয়াইফ, বাচ্চা, জব, সবকিছু আমি চালাই গেছি। পাশাপাশি আমি এই কাজটাও করছি, হয়তো রাতে 2 ঘন্টা কম ঘুমিয়েছি, 1.5 ঘন্টা কম ঘুমিয়েছি, প্রফেসরদের মেইল করছি, তাদের প্রোফাইল পড়ছি, এই এই জিনিসগুলা। তো এই হার্ড ওয়ার্ক, এই পেশেন্স, এইটা থাকা খুব জরুরি। আর মানে আমার আমার আজকের এইখানে জয়েন করার উদ্দেশ্যই হলো এটা বলা, আপনারা যারা শুনতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, যদি অ্যাডামেন্ট হয়ে থাকেন, হাল ছাইড়েন না। ট্রাস্ট মি, আমি এক্সাম্পল, আমি 3বার গেছি, আমি থার্ড টাইমে গিয়ে ভিসা পাইছি। তো হ্যাঁ, আমার I-20 ডেফিনেটলি আমার ব্যাক আপ করছে। সো সেটাও ইম্পর্টেন্ট, বাট এই প্ল্যাটফর্মে থেকে আপনারা ওই ট্রিকি কোশ্চেন গুলার অ্যান্সার জানতে পারবেন। বারবার এরা আপনাদের বারবার ইন্টারভিউ নেবে, 1000বার ইন্টারভিউ নেবে, বাট ওভারঅল ওইখানে গিয়ে কনফিডেন্টলি কথা বলা, যেন তারা কিছুই দেখতে চায় না, ফ্রি অফ কস্ট আপনারে ইন্টারভিউ নিচ্ছে। হ্যাঁ, আপনার কোনো কিছু দেখতে চাইতেছে না। আর আরেকটা জিনিস যেটা আমি ফিল করি, যে এইটারে ইন্টারভিউ ভাইবেন না। এটা একবারে আমার লাস্ট কথা, যে আমি থার্ড টাইম ফিল করছি, যে আমি থার্ড টাইম গেছি, যে ইটস নট অ্যান ইন্টারভিউ, ইটস একটা কনভারসেশন। একটা লোকের কাছে আমি যাচ্ছি, সে তার দেশে আমারে ঢুকতে দিবে কি দিবে না নাকি, সেই জন্য সে আমার সাথে 2-4টা কোশ্চেন করার, সেই কুলি দিতে পারি। এখানে তো হাইড এন্ড সিক করার কিছু নাই। তো একবারে কনক্লুশন কথা, আপনার পেশেন্সের কথা বলেন আর যাই বলেন, দিন শেষে আমেরিকান এম্বাসিতে যে কনভারসেশনটা যাচ্ছেন, এইটার একটা কনভারসেশন হিসাবে নেবেন। যার যেদিনে ডেট হোক, এটার ইন্টারভিউ হিসাবে নেওয়ার কিছু নাই। আমরা ওখানে চাকরি নিতে যাচ্ছি না। ওইখানে চাকরি না হইলে আমার ঘর চলবে না, এরকম না। জাস্ট টেক ইট অ্যাজ আ, মানে যেটারে বলে অফিসিয়াল কনভারসেশন না, একটা একটা নর্মাল কনভারসেশন। হাই হ্যালো দিয়ে আমরা যেরকম কথা বলি বন্ধুর সাথে, তুমি কেন যাইতে চাইতেছো, এই যে আপনারা যদি এখন বলতে চান যে আমি আমেরিকা যাইতে চাইতেছি, আপনার ফ্রেন্ডরা যদি বলেন, আপনার ফ্রেন্ড কিন্তু কিছু বুঝুক না বুঝুক, গ্রামেরও হোক, সে কিন্তু আপনার প্রশ্ন করবে কেন যাবা, কি করবা গিয়ে।
ফেরার ইচ্ছা আছে, এগুলো কিন্তু একবারে নর্মাল কনভারসেশন। তো আমার থার্ড টাইম ইন্টারভিউতে একটাই মাথায় জিনিস চলতেছিল, এটা কোনো ইন্টারভিউ না, ইটস এ কনভারসেশন। তো আমার রিকোয়েস্ট, সবাই এটাতে কনভারসেশন হিসেবে নিয়েন, ইন্টারভিউ শব্দটা ভুলে যান। ইটস এ নর্মাল ইনফর্মাল কনভারসেশন, হাই হ্যালো দিয়ে। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ, যা বলবেন ওটা সত্য কথা, না দিলে নাই, কথা শেষ। না দিলে নাই, একবারে সহজ কথা, একবারে কনভারসেশন, জাস্ট ইন্টারভিউ শব্দটাই ভুলে যান। এইটারে কনভারসেশন হিসেবে দিবেন, ইনফর্মাল, ফর্মাল না, ইনফর্মাল কনভারসেশন। ওকে, এই হলো আমার জার্নি। জানি না কার কতটুকু কাজে দিবে, কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা আপনাদের লাইফে, বাট সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা, এই প্ল্যাটফর্মের জন্য শুভকামনা, শুভ ভাইয়ের জন্য শুভকামনা, ঐশী আপা সম্ভবত, আমি যদি ভুল না করি, তার জন্য অনেক শুভেচ্ছা। এই, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি। সো আজকে 3টে ভিসা এক্সপিরিয়েন্স শুনলেন, এক একজন এক এক রকম করে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে। সো আলটিমেটলি যে সারাংশ বা সারমর্ম সেটা বলছে, ভিসা প্রথম অ্যাটেম্পটই হবে বা সেকেন্ড না থার্ড, এটা আসলে আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। বাট লেগে থাকাটা হচ্ছে আপনার ডিটারমিনেশন, আপনার হচ্ছে গোল, যে আমি ইউএসএ তে যাব, আমি চেষ্টা চালাবো। সো আপনি যদি চেষ্টায় লেগে থাকেন, ভালো পরিশ্রম করেন, ভালো প্রিপারেশন নেন, ভালোভাবে তৈরি হয়ে নিজের প্রোফাইল থেকে শুরু করে সব জায়গায় কাজ করে নির্ভুল ভাবে আপনি যদি দাঁড়ান, প্রথমবার হয়তো ধরেন হইলো না, ভিসা অফিসারের মুড খারাপ ছিল, বা তারা সেকেন্ড টাইম হয়তো নিবে না, বা ফার্স্ট টাইম বা এরকম ডেফিসিট থাকবে, কোন একটা রিজন ছিল। সেকেন্ড টাইম ধরেন এমনও হইতে পারে আপনার ভিসা হয়ে যেতে পারে। সেকেন্ড টাইমে যদি রিজেক্ট হয়, আপনি থার্ড টাইমে যেমন ওইবার ভিসা হয়ে গেছে, আবার আরেকজন ওই যে জাকির সেকেন্ড টাইমে হয়েছে, বা আরেকজনের ফার্স্ট টাইম হয়েছে। আমাদের এই প্ল্যাটফর্মে এমন আছে 6 বারে ভিসা হয়েছে, 5 বারে ভিসা হয়েছে, 4 বারে ভিসা হয়েছে, 7 বারে হয়েছে, 8 বারে হয়েছে। আমাদের এখানে একটা ছেলে 8 বার পর্যন্ত লেগেছিল, ওই ছেলে 8 বারের মাথায় গিয়ে দাঁড়াইছে। ওই ছেলেটা আগেই ভিসা হইতো, বাট ও কি করতো, ও কোনো চেঞ্জ নিয়ে যাইতো না, খালি বলতো ভিসা অফিসার আপনি চেঞ্জ জানেন না কেন, চেঞ্জ জানেন এরকম আর কি। সো সে লাস্ট বার একটা চেঞ্জ নিয়ে যায়, ইউনিভার্সিটি সে চেঞ্জ করে, পরবর্তী তার ভিসা 8 নাম্বার বারে। সো এই ছেলেটা লাস্ট অব্দি লেগেছিল আর কি। সো আর যারা মানে লাগে না, লেগে থাকলে ভিসা হবে কোন থেকে, মানে যারা লেগেছিল, অবশিষ্ট যারা ছিল সবগুলোরই ভিসা হয়ে গেছে। সো কেউ বাকি নাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার সাথে আরো অনেকেই ছিল যারা কিনা অলরেডি ইউএসএ তে আছেন। সো আমি যদি চোখ বন্ধ করে এখন গুনি, সো এটা হচ্ছে 2500 প্লাস ছেড়ে যাবে যে মানুষগুলো ইউএসএ গেছে। এবং তাদের থেকে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে, প্রোফাইল নিয়ে কাজ করতে হবে, ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করতে হবে, এবং সৃষ্টিকর্তার কাছে আপনার চাইতে হবে এই জিনিসগুলা। বুঝতে পেরেছেন? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে কিনা কাল কি হবে, তাই না? বাট আপনি যদি বিশ্বাস রাখেন সৃষ্টিকর্তার উপর, আপনি আমার উপর বিশ্বাস করেন, আপনি প্রতারিত হইতে পারবেন, হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি অন্য কোনো বন্ধুর উপর আপনি হতাশ হইতে পারেন, আপনি যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার উপর বিশ্বাস করেন, সে কথা নাও রাখতে পারে, তাই না? কিন্তু আপনি যদি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, আপনি কখনোই পথহারা হবেন না, আপনি কখনোই নিরাশ হবেন না। একটা কথা বলেছে, সৃষ্টিকর্তার কাছে আপনি কিছু চাইলে আপনি নিজেও কনফিউজড হবেন না, সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে আপনার নিজেও হচ্ছে ডাউট রাখবেন না, তাহলে সেই দোয়া কবুল হবে না। আপনি দোয়া করে, আপনার আবারও বলছে, আপনি সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আপনি আপনার মতো লাইফ লিড করেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তো কবুল করবে, অবশ্যই করবে। ভাইয়ের একটা কথা বলছে, আপনি চেষ্টা করেন, লেগে থাকেন, ঠিক আছে, আল্লাহর কাছে রেজাল্টের জন্য অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। দোয়া করছেন, জাস্ট এখন ধৈর্য ধারণ করেন, কখন এটা ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? সো অনেক মানুষ আছে দেখেন যে এরকম অনেক কত গল্প ফেসবুকে লেখা পাবেন, যে কেউ হয়তো 22 বছর বয়সে একটা চাকরি পাইছে, আর একজন 70 বছর বয়সে সে কোম্পানির সিও হয়েছে, তাই না? কেউ হয়তো প্রাইম মিনিস্টার হয়েছে আপনার 40 বছরে, কেউ হয়েছে 75 বছর বয়সে। হচ্ছে তো, কখন হবে সেটার জন্য ধৈর্য ধারণ হবে, মানে হবেই, লেগে থাকলে ভিসা হবে, কিন্তু সেটা কখন হবে সেটা আল্লাহর কাছে জাস্ট কন্টিনিউয়াসলি দোয়া করে যান, বিশ্বাসের উপর, ঠিক আছে? লাইফে আসলে স্বপ্ন পূরণ করা অনেক মানে ম্যাটার করে। এই যে ভাই আছে এখানে,
অভিভাবক এক্সপিরিয়েন্স শেয়ার করলো, কি দরকার আছে, সে দেশে ভালো আছে, বাট তার একটা ড্রিম ছিল আমি দেশের বাইরে যাবো। এই ড্রিমটার জন্য সে কিন্তু লেগেছিল, হাল ছাড়ে নাই। 500 প্রফেসরকে সে মেল করেছে, তাই না? সো ঘুমাই ঘুমায় বসে থাকলে তো হবে না, চেষ্টাও চালাইতে হবে, পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে, তখনই আপনি পারবেন। কেমন? সো সবাই একটু চেষ্টা করেন। আর যারা এখানে ক্লাসে ইন্টারভিউ দিবেন, ফ্রি ক্লাসে বা স্পেশাল ক্লাসে বা রেগুলার ক্লাসে, চেষ্টা করবেন আপনি ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য। মনে করবেন যে আমি ভিসা অফিসারের সামনে ইন্টারভিউ দিচ্ছি, সো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিবেন, ঠিক আছে? লাইফে এরকম অনেক ইন্টারভিউ আপনারা ফেস করেছেন জবের, দেখবেন যে না পড়ে যে ইন্টারভিউ দিচ্ছেন, সো হবে কিভাবে জব বলেন? এই আর কি। সো হোয়াট এভার, অভি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়া তো নাই, মেবি না, ওই সময় চলে গিয়েছে। সো ইয়া পূর্বা ম্যাম, তারপর আরো যে ম্যাম গুলো আছেন, মেঘা ম্যাম, তিশা ম্যাম, যাবেন না? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আপনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন এবং অনেক ডেডিকেশন নিয়ে আপনি চেষ্টাটা করেছেন আর কি, সেজন্য আপনি ফাইনালি সাকসেস হয়েছেন। তো আপনার এই সাকসেসটা অল দ্য টাইম যেন থাকে, সেজন্য আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। স্যার, ভালো থাকবেন। কংগ্রাচুলেশন স্যার, আপনার আগামী দিনগুলো যেন আরো সুন্দর হয় এবং আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেছেন, যার কারণে আজকে আপনি এই সাকসেসটা পেয়েছেন। সো আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, এই কামনা করি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আপনার আগামী দিনের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই জার্নিটা সফল হওয়ার জন্য। এন্ড আপনি অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলেছেন, আই হোপ এটা দ্বারা সবাই বেনিফিটেড হবে। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন। মিষ্টি খাওয়ার দাওয়াত রইল, যদি ডায়াবেটিস না থাকে। আমি খুব চেষ্টা করব এই উইকে কোনো এক সময় আসার জন্য, না পারলে আগেই মাপ চাই, মিষ্টি আমি খাওয়াবো আসলে ইনশাআল্লাহ। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ অভি ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। Definitely. Thank you. Thanks to all. Okay, thank you so much.